আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল গতকাল এবং সেই প্রথম অধিবেশনেই নানা নাটকীয় ঘটনা ঘটেছে। জামাতে ইসলাম এবং এনসিপির যে প্রধান বিরোধী দল, যারা একটাই দল, একটা জোট, তারা যখন রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেছে, রাষ্ট্রপতির ভাষণ শুনবে না বলেছে এবং না বলে তারা ওখানে চিৎকার চেঁচামেচি করেছে, প্রতিবাদ করেছে, বিক্ষোভ করেছে, স্লোগান দিয়েছে, প্ল্যাকার্ড প্রদর্শন করেছে। এসব করে তারা শেষ পর্যন্ত ওয়াকআউট করেছে এবং ওয়াকআউট করে বাইরে এসে সাংবাদিকদের বলেছে যে রাষ্ট্রপতির প্রধান 3টা অপরাধ কী কী, এবং সেই অপরাধগুলো তারা সবিস্তারে বর্ণনা করেছে, যে কারণে তারা রাষ্ট্রপতির ভাষণ শুনবে না। একটা বিষয়, তাহলে রাষ্ট্রপতি এমন একটা বেকায়দায় আছেন যে ওনার ভাষণ বিরোধী দল শুনতে চায় না, ওনার সামনে তারা মুখোমুখি হতে চায় না। উনি আসার সঙ্গে সঙ্গে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল এবং তারা চিৎকার চেঁচামেচিতে এতটাই মগ্ন ছিল, এতটাই ব্যতিব্যস্ত ছিল যে রাষ্ট্রপতি আসার সঙ্গে সঙ্গে যে জাতীয় সঙ্গীত বেজেছিল, সেই জাতীয় সঙ্গীতকে সম্মান দেখিয়ে যে দাঁড়ানোর ব্যাপার যেটা আছে, রীতিটা আছে, এটাও তারা পালন করতে ভুলে গিয়েছিল। যা হোক, এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে। এদিকে আমার রাষ্ট্রপতির জন্য একটা মায়াই হচ্ছে। এই ভদ্রলোকের জন্য আসলে করুণা দেখানো ছাড়া আর তো কিছু করার নেই। মায়া হচ্ছে এই কারণে যে উনি যাদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, মানে আওয়ামী লীগের দ্বারা, সেই আওয়ামী লীগও কিন্তু ওনার এই ভাষণটাকে ভালোভাবে নেয়নি এবং তীব্র সমালোচনা করেছে। যথারীতি অনেকে টিরজাফর বলেছেন। তো এখন এই রাষ্ট্রপতি ভদ্রলোক করবেনটা কি? কেন রাষ্ট্রপতিকে আওয়ামী লীগ মির্জাফর বললো, সেটাও একটু বলা যেতে পারে। যেমন বিগত সরকারকে, হাসিনা সরকারকে উনি স্বৈরাচারী সরকার হিসেবে, ফ্যাসিবাদী একটা সরকার হিসেবে অভিহিত করেছেন। কেবল তাই নয়, উনি মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করতে গিয়েও যে কাজটা করেছেন, সেখানে উনি, যেমন আমি আপনাদেরকে পড়ে শোনাই একটা লাইন। উনি বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল অবিসংবাদিত নেতার অবদানকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। উনি যদি কেবল বলতেন যে স্বাধীনতা যুদ্ধের যত মুক্তিযোদ্ধা আছে, যারা নেতা ছিল, সবাইকে আমি স্মরণ করছি, ঠিক ছিল, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু উনি জিয়াউর রহমানের নামটা আলাদা করে বলেছেন আরও যারা আছেন সবাইকে উনি স্মরণ করছেন। দেখেন, আমি অসুবিধা নাই, কিন্তু উল্লেখ করার মতন এটা কি একমাত্র জিয়াউর রহমান? আমার স্বাধীনতা যুদ্ধের যত নেতা ছিলেন, যত বীর ছিলেন, তাদের মধ্যে যদি আমি একজনের নাম উচ্চারণ করি, এটা কি জিয়াউর রহমান হবে নাকি বঙ্গবন্ধু শেখ মুজিব হবে? এবং উনি এক জায়গায় বলেছেন যে আওয়ামী লীগ আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল কীভাবে, সেগুলি বলেছেন এবং আরও অনেক কথাই বলেছেন, যেগুলির জন্য আমি আর নতুন ডিটেলে যাচ্ছি না। এটা নিয়ে আওয়ামী লীগ দুঃখিত হতে পারে, বিরক্ত হতে পারে, আওয়ামী লীগ তাকে গাদ্দার ডাকতে পারে, মির্জাফর ডাকতে পারে, এটা খুবই স্বাভাবিক। আওয়ামী লীগের যারা নেতাকর্মী, তাদের হৃদয়ে লেগেছে এবং তারা বলেছে যে এই ভদ্রলোককে আমরা প্রেসিডেন্ট বানালাম এবং তারপর সেইগুলি করলো। এই যে কথাগুলি হচ্ছে, এখন আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই কারণ এখন আসলে আমরা একটা অদ্ভুত সিস্টেমের মধ্যে কাজ করি। এই সিস্টেমটা আমাদের অনেক কিছু করতে দেয় না, অনেক কিছু করতে দেয়। বিষয়টা কি, প্রেসিডেন্ট কি এগুলো না বলে পারতেন? আসলে বিষয়টা হলো, ধরুন এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে প্রেসিডেন্টের এই ভাষণটা, লিখিত ভাষণটা, এই একটা বইয়ের মতো আছে, 16 পৃষ্ঠা এখানে লেখা আছে, ছোটো ছোটো করে লেখা, 16 পৃষ্ঠা। অনেক কিন্তু লেখা, কিন্তু অনেক দেখেন যে খুব ক্ষুদ্র ক্ষুদ্র করে লেখা, এরকম 16টা পৃষ্ঠা লেখা, অনেক লেখা। এই যে পুরো লেখাটা আছে না, এখানকার একটা বাক্য প্রেসিডেন্ট নিজে হাতে লিখেননি, নট এ সিঙ্গেল সেন্টেন্স। এই পুরো জিনিসটা বর্তমানে যিনি সরকার আছে, যারা সরকার আছে, সেই সরকারের পক্ষ থেকে লিখে প্রেসিডেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে পড়ার জন্য। প্রেসিডেন্ট কেবল এটা পাঠক মাত্র, আর কিছু না। প্রেসিডেন্টের পক্ষে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, ওনাকে এভাবেই পড়তে হবে, এটাই নিয়ম। এর আগে যত প্রেসিডেন্ট ছিলেন
সরকার পরিবর্তনের পর নতুন সরকারের কাছে এসে তারা তো আর নতুন সরকারের কর্তৃক নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন না। আবার ওখানেও একটু তত্ত্বগত ভুল আছে। তত্ত্বগত ভুলটা কি? তত্ত্বগত ভুলটা হলো প্রেসিডেন্টকে কিন্তু সরকার নিয়োগ দেয় না, প্রেসিডেন্টকে সরকার নির্বাচনও করে না। প্রেসিডেন্ট বাংলাদেশে নির্বাচিত হয়, এই যাবৎকালে হয়েছে সংসদ সদস্যদের ভোটের দ্বারা। এখন সেই সংসদ সদস্যরা যেহেতু সরকারি দলের প্রাধান্য থাকে, কাজে তারাই মূলত যাকে মনোনয়ন দেয় সেই প্রেসিডেন্ট হয়। এটা ভারতেও একই অবস্থা। ভারত আরেকটু ঝামেলা আছে, ওখানে আবার রাজ্যসভার লোকজন ভোট দেয়। তো ওভাবে কিন্তু প্রেসিডেন্টটা হয়। কাজেই প্রেসিডেন্ট সরকারের না। আবার আরেকটা কথা, প্রেসিডেন্ট কিন্তু কোনো দলেরও লোক না। প্রেসিডেন্ট হওয়ার আগেই তাকে তার দল থেকে, যে কোনো রাজনৈতিক দল, সে যদি কোনো রাজনৈতিক দল করে, সেই দল থেকে তাকে পদত্যাগ করতে হয়। এটাই নিয়ম ভাই। এখন প্রেসিডেন্ট একটা নির্দলীয় লোক সেই হিসাবে, তো নির্দলীয় লোকের কাছ থেকে আওয়ামী লীগই বা কেন দলীয় নেতার মতো, দলীয় কর্মীর মতো আচরণ আশা করতে চায়? এটাও তো ঠিক না। কিন্তু সমস্যাটা হলো কি জানেন? সমস্যাটা হলো আমাদের দেশের প্রচলিত রীতিটা হলো তারা প্রেসিডেন্টকে দলীয় ভৃত্য হিসাবে ব্যবহার করতে চায়। আপনি যদি সংবিধান দেখেন, সংবিধানের প্রেসিডেন্টকে কীভাবে বলা হচ্ছে? প্রেসিডেন্টকে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করিবেন এবং এই সংবিধান ও অন্য কোনো আইনের দ্বারা তাহাকে প্রদত্ত ও তাহার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করিবেন। মানে রাষ্ট্রের যিনি সর্বোচ্চ ব্যক্তি হবেন প্রেসিডেন্ট। কিন্তু ট্র্যাজেডি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি নিজের ইচ্ছা মতো কিছু বলতে পারবেন না। সরকার যে বলবেন সেটা তাকে পড়তে হবে কেবল। তো এটা কেমন রসিকতা? এই জায়গাটাতে কিন্তু আমার একটা বড় প্রশ্ন আছে। উনি যদি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হন, উনি কেন ওনার বক্তৃতাটা করার ক্ষেত্রে স্বাধীন হতে পারবেন না? আইন নাই। কোন আইনে নাই? আইনে কি বলে সেটা আপনাদেরকে আমি বলি। 48-3 ধারায়, 48-3 অনুচ্ছেদে সংবিধানে কি বলা হয়েছে আপনারা একটু মন দিয়ে শোনেন। এই সংবিধানের 56 অনুচ্ছেদে 3 দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও 95 অনুচ্ছেদের 1 দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। তার মানে এই যে গতকালকে জাতীয় সংসদে উনি একটা ভাষণ পাঠ করেছেন, এটা কিন্তু রাষ্ট্রপতির কার্য। এই কার্যটা যিনি করেছেন এটা প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করেছেন। প্রধানমন্ত্রী যা যা পড়তে বলেছেন উনি তাই তাই পড়েছেন, এর বাইরে পড়ার কোনো এখতিয়ার ওনার নাই। এবং এই পুরো বইটা ওনাকে ছাপিয়ে দেওয়া হয়েছে, উনি কেবল পড়েছেন। এর বাইরে ওনার আর কিছু করার ক্ষমতা নাই। এখন এটাকে নিয়ে যদি আওয়ামী লীগ দুঃখিত হয়, বিএনপি খুশি হয়, বিএনপির খুশি হওয়ারও কিছু নাই, আওয়ামী লীগের দুঃখিত হওয়ারও কিছু নাই। আওয়ামী লীগ যদি বলে তুমি এটা কেন পড়লা, পড়তে পারত না, তুমি বলতে হ্যাঁ, উনি হয়তো বলতে পারতেন যে এই জায়গাটা আমি পড়তে চাই না। তারপরে যদি প্রধানমন্ত্রী বলেন না আপনাকে এটা পড়তে হবে, তাহলে ওনাকে পড়তে হবে ভাই। উনি তো এর বাইরে যেতে পারবেন না। ঠিক একইভাবে বিএনপি যদি এটা খুব খুশি হয়, সেটাও তো ওদের কোনো ব্যাপার না। আচ্ছা, এই জন্যই কিন্তু আমরা বলছি যে প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যটা চেঞ্জ করতে হবে। সেই ভারসাম্য আপনি কীভাবে চেঞ্জ করবেন? দেখুন জুলাই সনদে কী আছে। জুলাই সনদেও কিন্তু রাষ্ট্রপতিকে বাড়তি কোনো ক্ষমতা দেওয়া হয়নি, কেবল একটা জায়গায় দেওয়া হয়েছে। ওই যে 2টা জায়গায় বলা হয়েছিল না যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না করে করতে পারবেন, প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারবেন আর প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবেন। তার সঙ্গে উনি আরও কিছু পোস্ট তাকে দেওয়া হয়েছে জুলাই সনদে। সেটা হলো উনি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, তথ্য কমিশনের প্রধান কমিশনার, তথ্য কমিশনারগণ, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যগণ, আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণকে নিয়োগ দিতে পারবেন। এগুলি যোগ করা হয়েছে। কিন্তু যদি জুলাই সনদকে আপনি বাস্তবায়ন করেন, তারপরেও কিন্তু প্রেসিডেন্টের যে ভাষণটা সেটা কিন্তু মন্ত্রিসভায় অনুমোদিত হয়ে আসবে।
জুলাই সনদ পাশ করার পর যারা প্রেসিডেন্ট হবে তারাও কিন্তু সংসদে যে ভাষণটা দেবেন ওটা কিন্তু সরকারের ভাষণ, প্রেসিডেন্টের ভাষণ না, সরকারের লিখে দেওয়া প্রেসিডেন্টের ভাষণ। তাহলে কি খুব একটা চেঞ্জ হলো? আমি মনে করি যে জিনিসটা সেটা হলো কি, প্রেসিডেন্টকে যদি আপনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে নির্ধারণ করেন তাহলে তাকে সেই সম্মানটা দিতে হবে, সেই স্বাধীনতা তাকে দিতে হবে। উনি একটা ভাষণ দেবেন, লিখিত ভাষণ, সেটাও যদি সরকার কর্তৃক অনুমোদিত হতে হয় তাহলে এটা কিন্তু খুব দুঃখজনক। আমি এখন জামাত এনসিপির কথা বলি। এই যে জামাত এনসিপি, ওনার ভাষণ শুনবেন না বলে বেরিয়ে গেলেন, উনি খারাপ লোক, বেরিয়ে গেলেন। তো এই খারাপ লোকের কাছে আপনারা, এই খারাপ লোকের এই কাজগুলো আপনারা করেন নাই। এই যে আজকে যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনটা তো প্রেসিডেন্টের আদেশের কারণে হয়েছে। প্রেসিডেন্টের যে আদেশ, সে আদেশ বাস্তবায়ন করতে যে এই নির্বাচন আদেশের মাধ্যমে নির্বাচন হয়েছে, তো ওইটা আপনার কাছে অন্যায় লাগলো না, আর ওরা ভাষণ শুনতে আপনার খারাপ লাগতেছে, এটা কেমন? এটা কেমন দ্বিচারিতা বলেন? এগুলো আমি কালকে ডিটেল বলেছি, ওটা নিয়ে আজকে আর রিপিট করবো না। আমি খালি একটা কথা বলে শেষ করতে চাই। এই সংসদ 12 তারিখে শুরু হয়েছে, মানে কালকে শুরু হয়েছে, তারপর স্থগিত হয়ে গেছে, 15 তারিখে আবার শুরু হবে। আচ্ছা, 15 তারিখে কী হবে বলুন তো? 15 তারিখে কী আলোচনা হবে? আলোচনা হবে প্রেসিডেন্টের ভাষণের উপর আলোচনা। এই প্রেসিডেন্ট যে ভাষণটা দিয়েছেন, এই ভাষণটাকে কেন্দ্র করে, এই ভাষণের বিভিন্ন পয়েন্ট নিয়ে আপনারা এই সংসদ সদস্যরা আলোচনা করবেন। তখন জামাত এনসিপির মেম্বাররা কী করবেন? ওনারা তো প্রেসিডেন্টের ভাষণ শুনবেন না, এটা শুনলে পরে জাত চলে যাবে। তো এটা নিয়ে আলোচনা করার সময় জাত যাবে না, কি করবেন ভাই? এগুলি হলো বাংলা ভাষায় একটা শব্দ আছে, এটা অবিমৃষ্যকারিতা, মানে পরিণতি কী হবে না জেনে কাজ করা, হুজুগের বসে কাজ করা। জামাত এবং এনসিপি যা করেছে কালকে, এটা লজিক্যালি আপনি টিকাতে পারবেন না। এই লোকগুলির কাছে প্রেসিডেন্টের অন্য সব কাজ মিষ্টি মিষ্টি লাগছে। আজকে প্রেসিডেন্ট ফেসিবাদের দোষর হয়ে গেছে, বলছে কি যে প্রেসিডেন্ট কেন যখন নাকি শেখ হাসিনার সরকার এই নিরীহ লোকদেরকে মারলো অথবা নির্বিচারে গুলিগুলো, তো প্রতিবাদ করলো না। সে তো প্রতিবাদ করতে পারে না রে ভাই, সংবিধান তাকে প্রতিবাদ করার অধিকার দেয় নাই। সেই অধিকারটাকে আপনারা দিচ্ছেন। আগামীতে যিনি প্রেসিডেন্ট হবেন সেই প্রেসিডেন্টকে প্রতিবাদ করতে পারবেন? আপনারা যে জুলাই সনদ বাস্তবায়ন করতেছেন, আমার প্রশ্ন ভাই, আপনারা যে জুলাই সনদ বাস্তবায়ন করতেছেন, সেই জুলাই সনদে সেই অপশনটা আপনি রেখেছেন যে প্রেসিডেন্ট প্রতিবাদ করতে পারবে? রাখেন নাই তো। সেখানে তো প্রেসিডেন্ট এরকম কাঠপুতলি হয়ে থাকবে। সেই যে ছোটোবেলায় আব্দুল আলম একটা গান শুনছিলাম না, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? শুনতে খারাপ শোনা যায়, কিন্তু বাস্তবতাটা হলো আমাদের প্রেসিডেন্ট কিন্তু পুতুল, তাকে যেমনি নাচায় তেমনি নাচবে। ওনার কোনো দোষ দেওয়া লাভ, ওনার দোষ ধরছেন কেন আপনারা? উনি কি পারতেন না কাজটা করতে? শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল উনি বলতে পারতেন? ওনার দেখতেই নাই বলার। হয়তো ফোনে বলেছেন কি বলেন না আমি জানি না, আপনি জানি না, হয়তো উনি যখন দাবি করেন বলেছিলাম, আপনি শুনেন, ওনার সঙ্গে আলাপ করছেন? আলাপ তো করেন নাই। কাজে আগামীতে যে প্রেসিডেন্ট আসবে সেও তো বলতে পারবে না, কারণ তাকেও কিন্তু জুলাই সনদে সেই অধিকার দেওয়া হচ্ছে না। তো কী সনদ, কী সংস্কার আপনারা করলেন আমি জানি না, কিন্তু প্রেসিডেন্টকে যদি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি মনে করেন তাকে সেই সম্মানটা আমি মনে করি দেওয়া উচিত। প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করবো 15 তারিখের পরে যখন সংসদ বসবে, তখন এই জামাত এনসিপির লোকেরা, এই সংসদ সদস্যরা প্রেসিডেন্টের ভাষণের উপর আলোচনা করেন কিনা, করলে কিভাবে করেন সেটা শোনার আমার খুব আগ্রহ নিয়ে আমি অপেক্ষা করব। আপনারা করেন, আসেন দেখি তারা কি বলেন। এই আলোচনা করব না, দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবেন, আলোচনা করব না। আলোচনা আপনাকে এই যে প্রেসিডেন্টের ভাষণ, 16 পৃষ্ঠার ভাষণ, এটার উপরেই করতে হবে, কিচ্ছু করার নাই ভাই। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।